Akang suruh panggil Ustaz. Ngarek. কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। অতীতে করে আসা ক্ষুদ্রতরের পাপ সেও ফিরে আসে ভবিষ্যতে বড় ভয়াবহ রূপ ধারণ করে। হয়তো এরকম ঘটনা শুনে থাকবেন, আপনার আশেপাশের একজন দরিদ্র লোক হঠাৎই অডেল সম্পদের মালিক হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে তার সম্পদের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেতেই থাকে। এই সকল সন্দেহভাজন লোকদের প্রতি নজর রাখলে জানতে পারবেন এরা কোনো না কোনো অবৈধ পথের অনুসারী। বিশেষ করে জিন জাদুর শক্তিতে সম্পদশালী হয়ে উঠেছে এরা। আজকের মুভিতে রহিম নামক একজন হতদরিদ্র মানুষ হঠাৎই অডেল সম্পদের মালিক হয়ে যায়। তার সম্পদের উৎস কীভাবে হলো তা নিয়ে চারিদিকে কানাঘোষা শুরু হয়। কিন্তু একদা রহিমের মেয়ের ছেলেমেয়েরা রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়। পরে ফকির কবিরাজের মাধ্যমে জানা যায় তাদেরকে ভয়ঙ্কর শক্তিশালী আশির জিনে পাকড়াও করে নিয়েছে তার বলি হিসাবে। তাহলে প্রশ্ন আসে, রহিমের নাতনিদের উপর নেমে আসলো কেন এত বড় বিপদ? তার মানে কি রহিমের অতীত ভালো না? সে কি ভয়ঙ্কর কোনো চুক্তির সাথে জড়িয়ে আছে কি না? চলুন খুঁজে বের করি ইন্দোনেশিয়ার লোমহর্ষক হরর থ্রিলার মুভির রাশিয়া বা আশির জিনের তাণ্ডবের শিকার কতটা নির্মম হতে পারে। মুভির শুরুতে একটি ব্রেকিং নিউজ দেখানো হয়। তানজুন নামক গার্মেন্টস কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আবদাল রহস্যময়ভাবে কোম্পানির ছাদের উপর থেকে ঝাঁপ দিয়েছে, মানে আত্মহত্যা করেছে। তার স্ত্রী মার্সা বেগম যখন টিভিতে এই খবরের লাইভ দেখছিলেন তখন তিনিও যেন মরণ ভয়ে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। স্বামীর এরকম মৃত্যু দেখে সে যেন বিচলিত হয়ে পড়ে। দেখা যায় সে তড়িঘড়ি করে একটা চিঠি এবং কিছু দলিলপত্র তার গাড়ি চালকের হাতে দিয়ে বলে এটা যেন নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হয়। এই মহিলার নামই মার্সা। মহিলা স্বামীর মৃত্যুর খবর শুনে এতটাই ভয় পেয়েছে যে মনে হচ্ছে সে যেন জানত তার স্বামীর এই লোমহর্ষক মৃত্যুর কারণ কি। এই মার্সা ভদ্র মহিলা তার মেয়েকে বলে দ্রুত রেডি হয়ে গাড়িতে যে বসতে। এরপর সে নিজের লকার খুলে ব্যাগে কিছু ক্যাশ টাকা, সোনা গহনা যতটা সম্ভব ভরে নিচ্ছিল। এগুলো গুছিয়ে যখনই বাড়ি থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ঠিক তখনই পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়। সে তো পেছনের দরজা দিয়ে বের হতে গেলে আচমকা ঝড়ো বাতাসে দরজা যেন বন্ধ হয়ে গেল। এমন সময় রক্তাক্ত অবস্থায় তার গাড়ি চালক ভেতরে ঢুকে যায় ঘরের। যাকে দেখে মনে হচ্ছিল সে যেন পুরোপুরি উন্মাদ হয়ে গেছে বা পজেস্ট হয়ে গেছে কোনো জাদুকরি কুফরিতে। তাকে যে ভয়ঙ্কর কোনো কিছুতে পজেস্ট করেছে এটা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। তবে ভয়ঙ্কর বিষয় হলো ড্রাইভার কোনো শয়তানি শক্তিতে কেমন যেন বশীভূত হয়ে মার্সার মেয়েকেই মেরে ফেলেছিল এখানে। এইসব দেখে প্রাণ ভয়ে মার্সা বেগম একটি আলমারির ভেতরে গিয়ে লুকায় নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু হঠাৎই তার মুখের উপরে কারোর তাজা রক্ত ফোঁটা ফোঁটা পড়তে শুরু করে। এমনকি তার মুখের সামনে কুৎসিত কদাকার একটি চেহারা দৃশ্যমান হয়। এই ভীতিকর দৃশ্য দেখে তো ভদ্রমহিলা বিকট চিৎকার করে ওঠে। আর এই চিৎকারের মাধ্যমেই এই মুভির মূল গল্প শুরু হয়। আর এভাবেই মার্সার মৃত্যুর 18 বছরের পরের দৃশ্য দেখানো হয়। দেখা যায় একটি গ্রাম্য রাস্তা। শহর থেকে গাড়িতে করে গ্রামে ফিরছিল রামলা, হামদান এবং তাদের ছেলে সাইফুল ও মারিনা। কিছু সময়ের মধ্যে তারা একটি সুন্দর গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। চারিদিকে সবুজ, বেশ ভালোই পরিবেশ। বাড়ির সামনে নিজেদের বাগানের যত্ন নিচ্ছিল রামলার বাবা রহিম বা কারিম। এই হলো মোহাম্মদ রহিম কারিম, মানে তার দুটি নাম রহিম কারিম, আমরা তাকে কারিম বলে ডাকব। তাহলে এই হলো রামলার বাবা কারিম। সে একজন গার্মেন্টস কোম্পানির মালিক, কিন্তু তাকে দেখে মনে হয় না যে সে এত বড় একটি ইন্ডাস্ট্রির মালিক হতে পারে। বিষয়টা বেশ সন্দেহজনক, তাই না? এই হলো হামদান, রামলার স্বামী। এটা তাদের একমাত্র ছেলে সাইফুল এবং মেয়ে মারিনা। রামলা মূলত দীর্ঘদিন পর তার পরিবার নিয়ে নিজের বাপের বাড়িতে বেড়াতে এসেছিল। এই লোকটার নাম হাসান, রামলাদের বাড়ির কাজবাজ করে। সেও তো অনেকদিন পর রামলাকে দেখে বেশ খুশি হয়। হামদান তার শ্বশুরের সাথে কথা বলতে গেলে শ্বশুর বেশ রাগান্বিত আচরণ করে জানায় হামদান তার নাতনিদের নিয়ে ঠিকমতো বেড়াতে আসে না। এটা খুবই খারাপ বিষয়। রামলা জানায় যে তার স্বামী হামদান নতুন কোম্পানি খুলেছে তো তাই ভীষণ ব্যস্ত থাকে ইদানিং। সাইফুল এবং মারিনা নানাকে জড়িয়ে ধরে। নানাও তাদের দেখে বেশ খুশি হয়েছে। দীর্ঘদিন পর মোলাকাত। এখানে কথাবার্তা বলছিল তারা, কিন্তু সাইফুলরা যে যার মতো করে ঘরের মধ্যে খেলা শুরু করে দেয়। কিছুক্ষণ পরই সাইফুল তার রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে খেলতে খেলতে নানার অফিস রুমের দিকে চলে যায়। মারিনা তাকে বাধা দিয়ে বলে, মা আগের বাড়ি তো নানার ওই ঘরটাতে যেতে নিষেধ করেছিল, তাই যাস না। কিন্তু সাইফুল কোনো কথা না শুনে ভেতরে ঢুকে পড়লে মারিনা তার পেছনে যায়। তবে মারিনা এখানে এসে সাইফুলকে না পেলেও মারিনা একটা পুরানো বাঁধানো ছবি দেখতে পায়।
যেখানে তার নানা নানি এবং সেই মৃত চেয়ারম্যান আবদাল এবং তার স্ত্রী মার্সা বেগমও আছে। তার মানে সম্ভবত এই ঘরটাই মুভির শুরুতে দেখানো সেই বাড়িটা, এবং রামলার বাবা কারিম ছিল মার্সা বেগমের চাচাতো ভাই। তাহলে প্রশ্নটা হচ্ছে, কারিম কিভাবে পরবর্তীতে এত বড় লোক এবং বিশাল শিল্পপতি হয়ে গেল? কিভাবে গার্মেন্টস কোম্পানির মালিক হল? কি রহস্য লুকিয়ে আছে কারিমের সফলতার গল্পে, তা জানা যাবে গল্পের আর একটু সামনেই। ঠিক এভাবে দেখা যায় মারিনা ড্রেসিং রুমের আয়নায় নিজের পেছনে একটা অদ্ভুত ছায়া দেখতে পায়। ভয় পেয়ে মারিনা তো পেছনে তাকালে দেখা যায় ওটা আসলে জামা ঝুলিয়ে রাখার একটি স্ট্যান্ড। কিন্তু আবার যখন টিভির স্ক্রিনের প্রতিফলনে তাকায় দেখা যায় ছায়াটা দূরে দাঁড়িয়ে আছে। তবে এ সময় হঠাৎই একটা সাদা কাপড় যেন তার দিকে উড়ে এসে তাকে ঝাপটে ধরে। মারিনা চিৎকার করে উঠলে দেখা যায় এটা কোনো ভূত নয়, সাইফুল সাদা কাপড় গায়ে দিয়ে মারিনাকে ভয় দেখাচ্ছিল। তবে এখানে টেবিলের উপর রাখা একটি ফুলদানি ভেঙে যায়। মারিনার চিৎকারে তাদের বাবা মা তো এসে পড়ে, তারা এসে তো সাইফুলকে বেশ বকাচকা করেছিল। কিন্তু এই ঘটনা দেখে রামলার মনে পড়ে তার ছোটবেলার একটি ঘটনা, একটি অতীত মনে পড়ে যায়। অতীতে সে দেখেছিল তার বাবা মা ভীষণ ঝগড়া করছেন এবং তার মা ডিভোর্স চাচ্ছিল। এটা ছিল অতীতের ঘটনা যা এই ঘরেই প্রতিনিয়ত ঘটত। ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখে মনে হচ্ছে রামলার মা যেন খুব বেশি ঘৃণা করত তার স্বামীকে, মানে রামলার বাবাকে। মানে রামলার মা যেন তার স্বামীর কর্মকাণ্ডে একদমই খুশি ছিল না। সিন তো বর্তমানে ফেরে, এরই মতো তখন সাইফুলদের নানা ঘরে ঢুকে দেখে মেজের উপর একটা ফুলদানি ভেঙে পড়ে আছে। নানা কেমন যেন অস্থির এবং লুকোচুরি ভঙ্গিতে ফুলদানির ফুলগুলো কুড়াতে শুরু করে। সে জানাই এই ফুলদানির সাথে রামলার মায়ের স্মৃতি জড়িয়ে আছে, তাই সাইফুলদের উচিত হয়নি এই রুমে এসে খেলা করা। রাতের সময় সবাই তো একসাথে রাতের খাবার খেতে বসেছিল। সাইফুল তার নানাকে অনুরোধ করে পিয়ানো বাজিয়ে শোনাতে। সাইফুলের আবদারে নানা যখন পিয়ানোতে একটা সুর তোলে, এই সুরের তালে রামলা যেন আবার অতীতে ফিরে যায়। দেখা যায় তার মাও ঠিক এই সুরটাই পিয়ানোতে বাজাতো মাঝে মাঝে। রামলার মনে পড়ে যায় ডিভোর্সের পর তার মা তাকে এই বাড়িতে একা ফেলে চিরকালের জন্য চলে গিয়েছিল, আর কোনোদিন সে ফিরে আসেনি। এবং রামলার বাবা রামলাকে বলেছিল, তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে, সে ভালো মহিলা নয়। এরপর থেকে রামলা তার মাকে কিন্তু বেশ ঘৃণা করত, কেন তাকে ছেড়ে চলে গেল। এই গুরুত্বপূর্ণ কথাগুলো মনে রাখিয়েন। তা সিন বর্তমানে ফিরে, এখানে সাইফুল নানাকে জিজ্ঞাসা করে, নানা তোমার কি নানুর কথা মনে পড়ে না? মারিনা সাইফুলকে থামানোর চেষ্টা করলেও নানা হাসি মুখে তার স্ত্রী অর্থাৎ সাইফুলদের নানির গল্প বলতে শুরু করে। তখনই রামলা এসে সাইফুলদের বলে, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমাতে যাও। আসলে রামলা চায় না তার অকৃতজ্ঞ মায়ের অতীত সম্পর্কে তার ছেলেমেয়েরা জানুক। মায়ের ধমককে সাইফুল রাতে চলে গেলে রামলা বিরক্ত হয়ে তার বাবাকে জানাই, আমি আপনাকে অনেকবার বারণ করেছি মায়ের গল্প ওদের না শোনাতে। বাবা জানাই, আমি তো শুধু নাতনিদের তার নানির গল্প শোনাচ্ছিলাম, এতে অন্যায়টা কি? রামলা তখন রেগেমেগে বলেছিল, আপনি কি ভুলে গেছেন মা আপনার সাথে কি কি করেছিল, কতটা অন্যায় করেছিল? আমি অন্তত মায়ের মতো হব না। আমি একজন সংসারী নারী হয়ে নিজের সন্তানদের আগলে রাখবো, ওদের কখনো ছেড়ে যাব না। এই রাতে মারিনা ঘরে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে পাশের ক্যাবিনেটে রাখা একটা পুতুলের দিকে তাকায়। মানে চোখ চলে যায় পুতুলের দিকে। দেখে যে পুতুলগুলো মৃদু অন্ধকারে বেশ ভীতিকর লাগছিল। এর জন্য সে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে ঘরে ল্যাম্পটার জন্য নিজে নিজে নিভে যায়। মারিনা তো কম্বল সরিয়ে দেখে ল্যাম্পটা আসলে জ্বলছেই। মারিনা আবারও তো কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লে দেখা যায় ঘরের ভেতর থাকা ইজি চেয়ার বা দোলনা চেয়ার যেন একা একাই নড়ে চলছে। মারিনা ভয় পেয়ে কম্বল সরাতেই দেখে সাইফুল আবার তাকে ভয় দেখানোর জন্য সামনে দাঁড়িয়ে আছে। তবে এখানে সাইফুল মারিনাকে একটা অকিটকি দিয়ে বলে, যদি বেশি ভয় পাও তবে এটা দিয়ে আমার সাথে কথা বলবে। তাছাড়া এই অকিটকি কিন্তু সত্যই চলে, আর এটা সাইফুলের বাবা কিনে দিয়েছিল শহর থেকে। এভাবেই মাঝরাতে সাইফুলদের ঘর থেকে বিকট চিৎকার চেঁচামেচি শোনা গেল। হামদান এবং রামলা তো দৌড়ে তাদের ঘরে যায়। দেখা যায় মারিনা আর সাইফুল ভয়ে কাঁপতে কাঁপতে বলছে তাদের ঘরের ভেতর কেউ একজন লুকিয়ে ছিল, তারা কাউকে দেখতে পেয়েছে, এই ঘরের ভেতরে কেউ আছে। হামদান পুরো ঘর তল্লাশি করে কাউকেই তো খুঁজে পায় না। তাছাড়া মারিনা বলে ল্যাম্পের আলো যেন নিজে থেকেই নিভে গেল। সাইফুলদের বাবা হামদান জানায় ল্যাম্পের আলো নিভে যাওয়ার কারণ হলো এই তারে সমস্যা রয়েছে, এর জন্য লাইন চলে যে নিভে গেছে। মানে এভাবে তারা বাচ্চাদের সান্ত্বনা করে যাতে তারা ভয় না পায়। পরের দিন সকালে সব ভয় ভুলে যেন রামলা হামদান এবং সাইফুলদের নিয়ে আনন্দ করতে সমুদ্র সৈকতে গিয়েছিল। সমুদ্র সৈকতে যে সাইফুল অকিটকি দিয়ে বোন মারিনাকে পাখি দেখার জন্য ডাকলে হামদান তাকে বারণ করে। মানে সাইফুল হাঁটতে বের হয়েছে বাবার সাথে এবং মারিনা তার মায়ের সাথে দূরে বসেছিল। এই সময় রামলার বাবা এসে বসে রামলার কাছে, আবার মারিনাও খেলা করতে চলে যায় অন্যদিকে। এখন রামলা তার বাবার কাছে জানতে চায় মা চলে যাওয়ায় তার মনে কোনো ক্ষোভ আছে কিনা, সে কি মাকে ঘৃণা করে কিনা।
জনাব করিম সাহেব উত্তর দেয়, কাউকে ঘৃণা করা সহজ, কিন্তু ক্ষমা করা সবচেয়ে কঠিন। তাই আমি তাকে ক্ষমাই করে দিয়েছি। কিন্তু এখানে রামলা বাবার হাতের দিকে তাকালে দেখতে পায় তার হাত জুড়ে ক্ষত চিহ্ন। মনে হচ্ছে এই হাতে অসংখ্যবার কাটাছেঁড়া হয়েছে ইতিপূর্বে। তবে করিমের হাতের এই ক্ষতর বিষয়টা মনে রাখবেন। রামলা জানতে চায়, এগুলো কিসের দাগ বাবা? বাবা জানা নিয়মিত বাগানে কাজ করার কারণে এমন হয়ে গেছে, তেমন কিছু না। ওদিকে হামদান তো ফোনে কথা বলছিল, সে বেশ মগ্ন হয়ে কথা বলছিল অফিসে। কিন্তু সাইফুল দূরবীন দিয়ে খেলার সময় হঠাৎ পাথরের খোঁজে কাউকে দেখতে পায়। সাইফুলকে যেন দূর থেকে ডাকছিল। তবে এখানেই ঘটে একটি ভীতিকর ঘটনা। মানে রহস্যময়ভাবে চোখের পলকেই সাইফুল সে পাথরের উপরে চলে যায়। সম্ভবত কোনো অশুভ শক্তি সাইফুলকে ধোকায় ফেলাতে মায়াজাল সৃষ্টি করেছিল। মানে সাইফুলকে টেলিপোর্ট করে নিয়ে যায় এখান থেকে ওখানে। এরই মধ্যে আবার মারিনা চিৎকার করে ওঠে। মেয়ের চিৎকার শুনে রামলা এবং তার বাবা দৌড়ে সেদিকে গেলে দেখা যায় মারিনার গা ভর্তি রক্ত। তাছাড়া মারিনার চারিদিকে অসংখ্য মৃত পাখি পড়ে আছে। এই পাখিগুলো দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো জিনিস এখানে তার শক্তিমত্তা দেখিয়ে শয়তানি কিছু করতে চাচ্ছে। তবে এখানে রামলার বাবার পেটে হঠাৎই যেন তীব্র ব্যথা আরম্ভ হয়। সে তো ব্যথা সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েছিল। আচ্ছা, মারিনার আশেপাশে প্রচুর মৃত পাখি, আবার রামলার বাবার হঠাৎই অসুস্থ হয়ে পড়ার পেছনে জিনের হাত রয়েছে। এই রহস্য আরেকটু পরে উন্মোচন হয়ে যাবে এখানে কত বড় রহস্য চলছে। কিন্তু এখানে রামলাও সাইফুলের চিৎকার শুনতে পায়। রামলা লক্ষ্য করে সাইফুল যেন দূরের দ্বীপের পাথরের উপর দাঁড়িয়ে আছে। তবে সাইফুল ওখানে কি করে, এটা তো বেশ অদ্ভুত ব্যাপার। তবে রামলা যখন সাইফুলের চিৎকার শুনে তাকে খুঁজতে যায়, কিছু দূর যাওয়ার পর সাইফুলকে আর পাওয়া যায় না, মানে দেখাই যায় না। মুহূর্তের মধ্যে সবকিছু যেন কেমন তছনছ হয়ে গেল। রামলার বাবা অসুস্থ হয়ে পড়েছে, মারিনার গা ভর্তি রক্ত। তাছাড়া সাইফুল তো নিজেই নিখোঁজ হয়ে গেছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আর এভাবে সাইফুলকে সেদিন সমুদ্রের তীরে কোনোভাবে খুঁজে পাওয়া সম্ভব হয় না, অদ্ভুতভাবে গায়েব হয়ে গেছে। অবশেষে তারা পুলিশের দ্বারস্থ হয় এবং পুলিশ পরের দিন সকালে খোঁজার আশ্বাস দেয় সাইফুলকে। তারা যেভাবেই হোক সাইফুলকে খুঁজে বের করবেই। রাতের বেলায় সাইফুলের চিন্তায় যখন সবাই একেবারে ব্যাকুল, একেবারে মরিয়া হয়ে আছে, তখন হামদান রামলার কাছে নিজের ভুলের জন্য খুবই অনুশোচনা প্রকাশ করে। কারণ সমুদ্র সৈকতে হামদান তো ফোনে কথা বলার তালে ছিল। এই সুযোগে হয়তো সাইফুলকে কিসের জন্য গায়েব করে ফেলেছে বা হারিয়ে গেছে। তবে এমন সময় ঘরের মধ্যে রামলা সাইফুলের কণ্ঠ শুনতে পায়। মা বলে ডাক দিল। আবার সাইফুলের মতো কারো ছায়ামূর্তিও দেখতে পায় রামলা। সাইফুলকে খুঁজতে যখন মারিনার ঘর পর্যন্ত যায় রামলা দেখে আলমারির ভেতরের পুতুল যেন নিজে নিজেই নড়ছিল। আবার ল্যাম্প লাইটটা একা একাই জ্বলছে নিভছে। তবে রামলা বুঝতে পারে এখানে অদৃশ্যভাবে কারো উপস্থিতি রয়েছে। তবে রামলা যখন এই ল্যাম্পটা নেভাতে যায়, আচমকা একটা অদৃশ্য হাত তার হাত চেপে ধরে। খুবই বিচ্ছিরি একটি কদাকর হাত। তবে মুহূর্তের মধ্যেই কাপড়ের মধ্যে পেঁচিয়ে যায় রামলা। তাকে কাপড় দিয়ে পেঁচিয়ে ভয় দেখানো হয়। তবে এই কাপড়ের মধ্যে খুবই কুৎসিত কদাকর একটি জিনের চেহারা দৃশ্যমান হয়। তবে লক্ষ্য করুন, তাকে দেখতে আসলেই খুবই ভীতিকর। রামলা তো এই বিভৎস অবয়ব দেখে চিৎকার দিয়ে উঠেছিল ভয়ে। তার চিৎকার শুনে হামদান ছুটে এলো। ঘরের মধ্যে কাউকে দেখা যায় না, মানে সবকিছু এখন শান্ত। পরের দিন খুব ভোরেই পুলিশেরা সাইফুলকে সমুদ্র সৈকতে খুঁজতে এসেছিল। ব্যাপক খোঁজাখুঁজি করা হয়। এখানে গোয়েন্দা সহ পুলিশের নানান ফোর্সরা তল্লাশি করছিল সাইফুলের লাশ আছে কিনা আশেপাশে। তাদের ধারণা হয়তো সাইফুল সমুদ্রের পানিতে হারিয়ে গেছে। এখানে পুলিশ অফিসার রহমান লাইবে বক্তৃতা দিচ্ছিলেন যে সাইফুলের লাশ এখন পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু যতই হোক আমরা সর্বোচ্চ চেষ্টা করে সাইফুলকে খুঁজে বের করবই। দেখা যায় বাড়িতে বসে টিভিতে রামলা দেখছিল কি করে পুলিশেরা তার ছেলেকে তল্লাশ করছিল। সন্তান হারানোর কষ্টে বুক তো ফেটে যায় রামলার। এদিকে হামদান পুলিশকে নানান তথ্য দিয়ে সাহায্য করছিল। এভাবেই সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়, তাও পাওয়া গেল না সাইফুলকে। সবাই বেশ চিন্তিত। এই বিকালের সময় রামলা হাসপাতাল তার অসুস্থ বাবাকেও দেখতে যায়, কারণ সেদিন তার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল। রামলার বাবার অবস্থা একেবারে ভালো না। এখানে ডাক্তার জানায় যে তার বাবা দীর্ঘদিন ধরে রক্ত স্বল্পতা রোগে ভুগছিলেন। তার শরীরে নাকি রক্ত খুবই কম, রক্ত নাকি শরীর থেকে বের করে নেওয়া হতো। ডাক্তারের কথা শুনে রামলাও বুঝতে পারে তাহলে বাবার হাতের ওই ক্ষতচিহ্নগুলোর মানে কি, সে তার হাত কেটে রক্ত বের করত কিনা। এভাবে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে রামলা তো নামাজে আল্লাহর কাছে সাইফুলের জীবন ভিক্ষার জন্য দোয়া করতে থাকে, যেন সাইফুলকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায়। কিন্তু এই সময় হঠাৎই রামলা সাইফুলের কণ্ঠে মা বলে ডাক শুনতে পায়। রামলার মনে হচ্ছে সাইফুল সম্ভবত তার বাবার তালাবদ্ধ সেই রুমে রয়েছে। ছেলের কণ্ঠে ডাক শুনে রামলা তো পাগলের মতো হয়ে যায়। আর এইভাবে সাইফুলকে খুঁজতে রামলা তার বাবার সেই ঘরের মধ্যে ঢুকে যায়। তবে এখানে এসে রামলা তো সাইফুলকে খুঁজে পায় না, তবে সেখানে পুরনো কিছু ডিভিডি খুঁজে পায়, মানে ভিডিও ফুটেজ। রামলা এই ভিডিওগুলো চালু করে এবং দেখা যায় এই ভিডিওগুলো রামলার শৈশবের
এখানে তার মা রয়েছে এবং ভিডিও ধারণ করছিল তার বাবা। আর এইভাবে হঠাৎই রামলা যেন অতীতে ফিরে যেয়ে দেখতে পায় এই রুমের মধ্যেই তার মা ডায়েরিতে একটি ভয়ঙ্কর কালো জাদুর নকশা আঁকছিলেন এবং বিড়বিড় করে বলছে, তুমি কখনোই শান্তিতে থাকতে পারবে না কারিম, মানে রামলার বাবাকে অভিশাপ দিচ্ছিল। আচ্ছা, এখানে স্পষ্ট যে রামলার মা যেন তার স্বামীর উপর কোনো ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিল। ফ্ল্যাশব্যাক দেখে মনে হচ্ছে রামলার মা যেন ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু চর্চা করত, কিন্তু বাস্তবে কিন্তু তা নয়। ওখানে রয়েছে অন্য একটি ভয়ঙ্কর রহস্য। এই আধ্যাত্মিক মোহ থেকে চিন্ত বর্তমানে ফেরে, কিন্তু রামলা দেখে তার বাবার ঘরের প্রিন্টারটা যেন নিজে নিজে সচল হয়ে গেছে এবং তার একাধিকবার ছবি প্রিন্ট করছিল। চমকে ওঠার মতো বিষয় হলো প্রতিটি ছবিতে রামলার ঠিক পেছনে একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই অদ্ভুত দৃশ্য দেখে রামলা তো ভয় পাচ্ছে, সাথে হতভম্ব একেবারেই যে এগুলো কি ঘটছে। তবে এরই মতো টেবিলের নিচ থেকে খুবই বীভৎস দেখতে একটি অবয়ব রামলার হাত টেনে ধরেছিল। তার চেহারা ছিল কদাকর, যে কাউকে ভয় পাইয়ে দিতে সক্ষম এই রূপ। বোঝাই যাচ্ছে এটি একটি অভিশপ্ত কালো জাদুর জিন হওয়ার সম্ভাবনা বেশি। দেখা যায় রামলা ছোটাছুটি করে রুম থেকে তো বের হয়, তবে অচিরে সে আবারও যেন এই রুমের মধ্যেই ফিরে এসেছিল। গোলক দাদার মতো রামলা এই রুমে আবারও দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এই রুমের ভেতরে ঘটেছিল কোনো ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনা রামলাকে জানান দিতে চাইছিল। তবে হঠাৎই রামলা দেখতে পায় একটি অদ্ভুত ঘটনা। সামনের একটি চেয়ারে যেন তার মেয়ে মারিনা বসে আছে। তবে রামলা যখনই তার মেয়ে মারিনাকে ডাকতে এই চেয়ারের কাছে যায়, দেখা যায় মারিনার গায়ে মুখে রক্ত। মারিনা যেন সেদিনের মতো জীবিত পাখি চিবিয়ে খাচ্ছিল। একেবারে বীভৎস দৃশ্য। তবে মারিনা জানায়, তোমরা তোমাদের ওয়াদা ভঙ্গ করেছ, বাঁচতে চাইলে চুক্তি রক্ষা করো, মনে রেখো চুক্তি ভঙ্গ হলে ফল খুবই খারাপ হবে। এই কথাগুলো মনে রাখবেন। তবে হঠাৎই এই সময় প্রকৃত মারিনা এসে তার মাকে ডাক দেয়। তার মানে এতক্ষণে এটা মারিনা ছিল না, মারিনারূপী কোনো শক্তিশালী ভয়ঙ্কর জিন ছিল এটা। এসব ঘটনা থেকে রামলা আন্দাজ করতে পারছে রামলাদের পেছনে খুব শক্তিশালী জিনের আনাগোনা শুরু হয়ে গেছে। এখানে আধ্যাত্মিক বা অলৌকিক কোনো ঘটনা অবশ্যই রয়েছে। এখন প্রশ্ন হলো, কেন, কি কারণে রামলার সাথে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে? রাত এখন গভীর। এক বুক হতাশা নিয়ে ফিরে এসেছে সাইফুলের বাবা হামদান। হামদান করুণ সুরে বলে, সাইফুলকে কোথাও খুঁজে পাওয়া সম্ভব হয়নি। এই কথা শুনে রামলা তো কান্নায় ভেঙে পড়ে। মারিনাও খুবই কষ্ট পাচ্ছিল তার ভাইয়ের জন্য। কিন্তু পরের দিন সকালে রামলাদের বাড়ির ঠিক সামনের বাগানের মধ্যে একটি রিচুয়াল আসর দেখা যায়। আসলে রামলাদের কেয়ারটেকার হাসান চাচা রামলাকে বুদ্ধি দিয়েছিল তান্ত্রিক এনে সাইফুলের নিখোঁজ হওয়ার কারণ তদন্ত করতে। মানে হাসান চাচার মনে হচ্ছিল এই সকল ঘটনার পেছনে হয়তো কোনো অদৃশ্য জিন ঘটিত সমস্যা রয়েছে। দেখা যায় নিচাই নাম করে একজন তান্ত্রিক মহিলা এবং তার সহকারী আজিজ। এ সময় আবার মারিনা তো ঘুম থেকে উঠে যায়। মাকেও খুঁজে না পেয়ে জানালা দিয়ে দেখতে পায় দূরে বাগানের মধ্যে তার মা সহ অনেক লোকজন কী সব যেন করছিল। এটা আরও ভালো করে দেখার জন্যই মারিনা তো বাগানে এসে দেখতে পায় তার মা এক ওঝা বা তান্ত্রিক ডেকে বাড়িতে তান্ত্রিক বিদ্যা বা রিচুয়াল করাচ্ছিল। তান্ত্রিক মহিলা মোটামুটি কবিরাজি জানতো, কিন্তু তেমন একটা এক্সপার্ট ছিল না। তবুও এই তান্ত্রিক জানায় সাইফুলকে তো আত্মার জগতে বন্দী করা হয়েছে। তান্ত্রিক গম্ভীর সুরে জানায় আশির নামক এক ভয়ঙ্কর শক্তিশালী জিনে সাইফুলকে আটক করে রেখেছে। এই আশির খুবই ভয়ঙ্কর এবং বিভৎস টাইপের জিন। তান্ত্রিক বলছে আরও সঠিক তথ্য জানতে তান্ত্রিক রিচুয়াল করা হবে এখানে। দেখা যায় একটি ছাগলকে বলি করা হবে। এই ছাগলকে বলির মাধ্যম দিয়ে শক্তিধর জিনের সম্রাট আশিরকে হাজির করা হবে। দেখা যায় এভাবেই তান্ত্রিক ছাগলকে তো বলি করে দেয়। এক কপে ছাগলের মাথা বডি থেকে দুভাগ করে ফেলে। কিন্তু বলি করা মাত্রই ভয়ঙ্কর আশির জিন এসে তার গায়ে ভর করেছিল। ঠিক মুহূর্তের মধ্যেই তান্ত্রিকের স্বাভাবিক আচরণ জন্য কেমন হয়ে যায়, একেবারে অস্বাভাবিক হয়ে ওঠে। তবে তান্ত্রিকের সহকারী আজিজ তখন আড়ালে বলছিল যে এত নাটক করার দরকার নেই, টাকা তো আমরা আগেই পেয়ে গেছি। কিন্তু আজিজ বুঝতে পারেনি তার গায়ে এখন সত্যই জিনের সম্রাট আশিরে যে হাজির হয়েছে। তবে দেখা যায় আশির নামক এই ভয়ঙ্কর জিনটা বিরক্ত হয় আজিজের কথায়। আজিজের কান কামড়ে তো ছিঁড়ে ফেলে দেয়। দূর থেকে মারিনা এসব দেখে তো ভয়ে চিৎকার করে উঠেছিল, যেহেতু বাচ্চা মেয়ে। তবে মারিনার দিকে ক্ষিপ্র হয়ে দৌড় দেয় অভিশপ্ত তান্ত্রিক রূপে আশির। মনে হচ্ছে মারিনার ক্ষতি করতে চাচ্ছিল। রামলা তো মারিনাকে দৌড়ে পালাতে জানায়। মারিনাও যতটা সম্ভব দৌড়ে পালাতে শুরু করে। এইভাবে রামলা তান্ত্রিককে ঝাপটে ধরে রেখেছিল যেন সে মারিনার কোনো ক্ষতি করতে না পারে। তবে এখানে এই ওঝা মহিলা রামলার হাত তো শক্ত করে চেপে ধরে আবার যেন সাইফুলের গলায় সাহায্য চায়। কণ্ঠটা এখন যেন সাইফুলের হয়ে গেছে। রামলা তো ভেবেছে এই মহিলার শরীরে সাইফুলের আত্মা ঢুকেছে, মানে সাইফুলের কণ্ঠে কথা বলছিল এই ওঝা। তবে পরক্ষণে ভয়ঙ্কর পুরুষালী গলায় বলে, সাইফুলকে আমার কাছেই থাকতে দাও, অনেক হিসাব বাকি আছে তোর বাবার সাথে।
তবে এইসব কথা শুনে রামলাও বুঝতে পারে এই ভয়ঙ্কর সত্তার সাথে তার বাবা কোনো না কোনো ভাবে জড়িত, যেহেতু হিসাবের ব্যাপারটা বলল। তবে জিনটা হঠাৎ রামলার মায়ের পছন্দের গানটা গুনগুন করে গাইছিল এবং একই সাথে বলে, আমি তোমার মা, চিন্তা করো না, সাইফুলকে আমি দেখে রাখবো। এতটুকুই বলে এই ভয়ঙ্কর সম্রাট আশির জিন তান্ত্রিকের শরীর থেকে চলে যায়। তবে এখানে একটা বিষয় হলো, রামলা মনে করছিল তান্ত্রিকের শরীরে এটি তার মৃত মায়ের আত্মা ছিল, এর জন্যই তো সে গুনগুন করে তার মায়ের পছন্দের গানটি গাচ্ছিল। কিন্তু তান্ত্রিক জানায়, এটা তোমার মা নয়, ওটা ভয়ঙ্কর এক ইফরিত শ্রেণীর জিন, এটা তো কালো জাদুর অভিশপ্ত আশির জিন। তবে কবিরাজ শুধুমাত্র এতটুকুই তথ্য দিতে পেরেছিল, এর বাইরে সে আর কিছুই বলতে রাজি নয়। তড়িঘড়ি করে ভয়ে এখান থেকে চলে যায়। তার মানে এখানে রামলা আশির জিনের ধোঁকা বুঝতে পারেনি এই মুহূর্তে। এক এক সময় তাকে এক এক ধরনের রূপ ধরে ধোঁকা দেওয়া হচ্ছিল। তবে জিনটা কেন তার মায়ের পরিচয় দিল এবং তার বাবার কথা কেন উল্লেখ করল, কি হিসাব বাকি আছে তার বাবার সাথে? তবে রামলা এখানে একটা বিষয় সুনিশ্চিত হয়, এইসব ঘটনার পেছনে তার মা বাবা খুব ভালোভাবে জড়িত আছে। এভাবেই এইসব অজানা তথ্য জানার জন্য ব্যাকুল হয়ে যায় রামলা। রামলা তো হাসপাতালে চলে যায় তার বাবার সাথে কথা বলতে। রামলা তার বাবাকে মায়ের সেই কালো জাদু বা নকশার বিষয়ে জিজ্ঞাসা করতে থাকে, যেগুলো সে ভিডিওতে দেখেছিল, যে এই নকশাগুলো কি বাবা। কিন্তু এখানে জনাব করিম বেশ অসুস্থ থাকার জন্য সে কিছুই বলতে পারছিল না। হামদান এসে রামলাকে শান্ত করার চেষ্টা করলে রামলা বলে সে জানে কে সাইফুলকে নিয়ে গেছে। তবে হামদানের কাছে রামলার এইসব আচরণকে মানসিক সমস্যা বলেই মনে হচ্ছিল। হামদান জানায় রামলা যেন অতিরিক্ত পাগলামি না করে, সে যেন মারিনার প্রতি খেয়াল রাখে। তবে রামলা এখানে উল্টো হামদানকে দোষ দিয়ে বলে, তার গাফিলতির কারণেই তো তার ছেলে হারিয়ে গেছে। সে মাতালের মতো ফোনে কথা না বললে সাইফুল তো হারাতো না। তবে এদিকে হাসপাতালে বেডে শুয়ে থাকা সাইফুলের নানার সামনে সে ভয়ঙ্কর আশির জিন হাজির হয়েছে। একটি জমাট কালো ধোঁয়ায় আবিষ্ট এই সত্তা। তবে দেখা যায় অল্প সময়ের মধ্যেই রামলার বাবার মুখ নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। আশির জিনের মায়াবী জাদুর প্রভাবে রামলার বাবা এখানেই ভয়ঙ্করভাবে শেষ হয়ে যায়। আসলে জিনটা চাচ্ছিল না তার বিষয়ে কারিম রামলাদের সবকিছু বলে দিক। তার মানে এই আশির জিনের সাথে রামলার বাবার ভয়ঙ্কর কোনো চুক্তি অবশ্যই ছিল। হাসপাতাল থেকে লাশ বাড়িতে নেওয়া হয়। পরিচিত আত্মীয় স্বজনের এসেছে কিছু। দেখা যায় লাশের পাশে বসে পবিত্র ইয়াসিন সূরা পাঠ করছিল। মারিনা রামলা দুজনে ব্যাপক কান্নায় জর্জরিত। তবে আজ তো অনেক রাত হয়ে গেছে, এর জন্যই আগামীকাল সকালে তাদের বাবাকে দাফন করা হবে। দেখা যায় আত্মীয়রা যে যার মতো করে ঘুমিয়ে পড়েছিল, আবার কিছু সংখ্যক আত্মীয়রা তো চলে গেছে। কিন্তু বাবার লাশের পাশে বসে পাহারা দিচ্ছিল রামলা। সে তার বাবাকে আসলে খুবই ভালোবাসে। তবে এদিকে দেখা যায় অকিটকিতে কথা বলছিল মারিনা, সাইফুলকে মনে করে কাঁদছিল মারিনা। মারিনা সাইফুলের জন্য সবসময় মন খারাপ করে থাকে। হামদান ও মেয়ের এই অবস্থা দেখে ভেঙে পড়ে, কি হয়ে গেল পরিবারটা। আসলে হামদানও তার ছেলে নিখোঁজ হওয়াতে চাপা কষ্টে মরছিল, যা প্রকাশও করতে পারছে না। কিন্তু এমন সময় যেন ঘরে থাকা পিয়ানোটা নিজে নিজে বাজতে শুরু করে। দেখা যায় রামলা বাবা লাশের পাশ থেকে উঠে যায়। সে তো পিয়ানোটা বন্ধ করতে যায়, কিন্তু হঠাৎই সজোরে তার হাতের উপর এসে পড়ে পিয়ানোর ঢাকনা। রক্ত যেন গলগল করে বের হচ্ছিল। যদিও হাত সরালে কোনো ক্ষত দেখা যায় না, কোনো রক্ত নেই এখানে। তার মানে এগুলো ছিল অদৃশ্য শক্তির মায়াবী মোহ। রামলাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। দেখা যায় রামলা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আলো নেবানো ঘরে চিৎকার করে বলতে থাকে, মা তুমি আমাকে আর কত কষ্ট দিবে। ঠিক তখনই সাইফুলের রিমোট কন্ট্রোল গাড়িটা একা একাই যেন তার সামনে চলে এসেছিল। গাড়ির পিছু পিছু গিয়ে রামলা দেখে একদল অন্ধকারের বাসিন্দা মাথা নিচু করে কালো জাদুর মন্ত্র জপছিল তার বাবার লাশের পাশে বসে। একদমই বিদঘুটে জমাট অন্ধকার। কারিমের লাশ ঘিরে বসে আছে 7 জন জমাট কালো অন্ধকার অবয়ব। তবে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তো চিৎকার চেঁচামেচি করে ওঠে রামলা। দেখা যায় রামলার ঠিক মুখের সামনে আশির নামক ইবলিসের কুৎসিত চেহারা দেখা যায়। একেবারে বিভৎস দৃশ্য এটা। এভাবেই অসম্ভব ভয় আতঙ্ক নিয়ে এই রাতটা কোনো মতে পার হয়। পরের সকালে রামলার বাবাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় এবং ইসলামিক নিয়ম মতোই তাকে দাফন করা হয়েছিল। বাবার দাফন শেষে হামদান আবারও সাইফুলের খোঁজে বের হতে গেলে রামলা তাকে কটূক্তি করে বলে, তুমি কখনো বদলাবে না। ছেলে যেদিন হারালো সেদিন তুমিও কাজের বাহানায় ফোনে ব্যস্ত ছিলে, অথচ আজ পর্যন্ত তোমার ক্যারিয়ারের কোনো উন্নতি হলো না। তাদের এই ঝগড়া মারিনা আড়াল থেকে দেখে খুবই মন খারাপ করে। এভাবে রামলার সাথে ঝগড়া করে হামদান তো সমুদ্রের তীরে যায়। পুলিশেরা এখনো সাইফুলের সন্ধান তো পায় না। তবে তারা সাইফুলের পরনের জামাটা খুঁজে পেয়েছে পানিতে। দিনের পর দিন খুঁজেও পুলিশ যখন ব্যর্থ হয়ে তল্লাশি অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তখন ঘরে বসে মারিনা অকিটকিতে আচমকা একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। দেখা যায় মারিনার পেছনে থাকা আলমারির পুতুলটা আবারও নড়ে চড়ে উঠেছিল। আবার ভারী একটা পায়ের আওয়াজ যেন মারিনার ঘরের দিকে এগিয়ে আসতে থাকে।
এইভাবেই অদৃশ্য থেকে দরজাটা খুলে গেলে মারিনা তো চিৎকার দিয়ে ওঠে। রামলা মারিনা চিৎকার শুনে সিঁড়ির দিকে দৌড়ে যেয়ে দেখে মারিনা যেন ভয়ে অবশ হয়ে আছে। খুবই ভয় পেয়েছে মারিনা। দেখা যায় সিঁড়ির ঠিক উপরে সেই ভয়ঙ্কর শয়তানটি ঝুলছিল, একটি অশুভ শক্তির ভয়ঙ্কর সত্তা, জমাট অন্ধকারের মতো। এরই মধ্যে মারিনার পা ধরে টেনে নিয়ে যেতে চাইছিল সেই অদৃশ্য শক্তিটা। দেখা যায় মারিনাকে টেনে নিয়ে বাথটবের পানির মধ্যে চুবিয়ে মেরে ফেলতে চাইছিল শক্তিধর এই সত্তাই। কিন্তু রামলা যখন মারিনাকে বাঁচাতে যায়, অমনি করে রামলাকে যেন নিয়ন্ত্রণে নিয়ে ফেলে জিনটা, তাকে পজেস করে ফেলে। দেখা যায় রামলা বশীভূত হয়ে মারিনাকেই চুবাচ্ছিল। এখন কিন্তু রামলার শরীরের মধ্যে ভয়ঙ্কর জিনের প্রভাব রয়েছে, তাকে পজেস করে ফেলেছিল। তবে ভাগ্য ভালো যে এই সময় হামদান এসে রামলাকে ঠেলে ফেলে দিয়ে মারিনাকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল। তবে হামদান তো বেশ অবাক হয়েছে, রামলা কেন তার মেয়েকে এভাবে চুবাবে, কেন মেরে ফেলতে চাবে। এখানে হামদান চিন্তা করছে রামলা হয়তো একেবারেই পাগল হয়ে গেছে। এরই কিছু সময় পর বাড়িতে পুলিশ অফিসার এসে রামলাকে দেখায় সাইফুলের ওই জামাটা। এটাই তারা খুঁজে পেয়েছে আপাতত। এটা দেখে তো রামলা আরও কাঁদতে শুরু করে। পুলিশ জানিয়ে দেয় তারা আর সাইফুলকে খুঁজবে না, কেসটা এখানেই বন্ধ করা হবে, কারণ সাইফুল হয়তো সমুদ্রের অতল পানিতে হারিয়ে গেছে। পুলিশেরা চলে গেলে হামদান রামলাকে জানায় রামলা পাগল হয়ে গেছে, সে তো মারিনাকে প্রায় মেরেই ফেলতে চাইছিল। এর জন্য দেখা যায় অদ্ভুত রকমভাবে রেগে যায় হামদান, যেটা অস্বাভাবিক। হামদান যেন রামলাকে সহ্যই করতে পারছে না এই মুহূর্তে। মনে হচ্ছে রহস্যময়ভাবে হামদানের মেজাজ উগ্র করে দিচ্ছিল কোনো শক্তিতে। এর জন্য সে মারিনাকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা করে দেয়। রামলা কাঁদতে থাকে, তাকে যেন এখানে একা ফেলে না যাওয়া হয়। তাছাড়া এখনও তো সাইফুলকে খুঁজে পাওয়া গেল না। কিন্তু অদ্ভুত রকমভাবে রেগে মেগে হামদান মারিনাকে নিয়েই চলে যায়। এভাবেই এখন বাড়িতে রামলা একা। বাড়িতে কারেন্ট চলে গেলে রামলা দেওয়ালে কান পেতে সাইফুলের কণ্ঠ শুনতে পাচ্ছিল। মনে হচ্ছে সাইফুল যেন দেওয়ালের ওপাশে আছে, তাকে মা বলে ডাকছিল। দেখা যায় রামলা পাগলের মতো হয়ে দেওয়াল ভেঙে ছিদ্র করে ফেলেছিল, কিন্তু সাইফুল তো ওখানে নেই। তার মানে অদৃশ্য কোনো শক্তি রামলাকে ধোকায় ফেলানোর চেষ্টায় আছে, তাকে বিভ্রান্ত করে দিচ্ছিল। তীব্র অসহায় হয়ে রামলা যেন চিৎকার করে বলতে থাকে, তুমি আমার সব কেড়ে নিয়েছ, আর কি চাও। তবে রামলা এই রুমের মধ্যেই আরও একটি গোপন রুমের দরজা খুঁজে পায় এই মুহূর্তে। এটি একটি গোপন রুম। রামলা এই ঘর ব্যাপারে কখনোই জানত না। তবে এই ঘরটায় রামলার বাবা বহু বছর আগেই সবার থেকে গোপন করে বন্ধ করে রেখেছিল। রামলা তো চাবি দিয়ে ঘরটা খুললে দেখা যায় এটি যেন একটি গোপন চিলে কোঠার ঘর। রামলা তো এই গোপন ঘরের মধ্যে প্রবেশ করে। ওদিকে গাড়িতে মারিনা তার বাবাকে প্রশ্ন করে কেন তারা মাকে এভাবে ফেলে এলো। এখানে মারিনা তার বাবাকে জানায় সেও একবার ওই শয়তানটিকে বা জিনটাকে দেখেছিল। সেটি দেখতে অবিকল তার নানের মতো ছিল, বেশ ভয়ঙ্কর। তবে হামদান যথারীতি এইসব ঘটনা বিশ্বাস তো করতেই চায় না। তবে এদিকে চিলেকোঠায় একটি বিভৎস দৃশ্য দেখতে পায় রামলা। লণ্ঠনের আলোতে রামলা তার মায়ের কঙ্কালসহ নিথর দেহ আবিষ্কার করে, যার গলায় সেই চেইনটি ঝুলছিল। এটাই আসলে রামলার মায়ের মরা দেহ, যেটা বহু বছর যাবৎ এখানেই পড়ে আছে, একেবারে শুটকি হয়ে গেছে। নিজের মায়ের এই অবস্থা, যেটা রামলা কোনোদিনও কল্পনাও করেনি। সে তো ভেবেছিল তার মা এই বাড়ি থেকে চলে গেছে কোথাও। তবে এখানে থাকা কিছু পুরানো খবরের কাগজ ঘেঁটে রামলা জানতে পারে টানজন নামক একটি গার্মেন্টস কোম্পানির আগের চেয়ারম্যান আবদালের মৃত্যুর পর রামলার বাবা কারিম সেই কোম্পানির নতুন চেয়ারম্যান হয়েছিল। মনে আছে তো মুভির শুরুতে দেখানো সেই ঘটনাটা। রামলার বাবা মায়ের সাথে আবদাল দম্পতির পুরনো কিছু ছবি দেখে রামলাও বুঝতে পারে নতুন চেয়ারম্যান হল লোভে তার বাবা অথবা তার মা, তাদের মধ্যে কেউ একজন মিলে আবদালের পরিবারকে হত্যা করেছিল কোম্পানির মালিক হওয়ার জন্য। ঠিক তখনই সেই ভয়ঙ্কর শয়তানটি মানে আশির জিনটি রামলার সামনে হাজির হয় এবং তাকে অতীতের আসল সত্যটা দেখাতে শুরু করে। অতীতের সে ভয়ঙ্কর স্মৃতিতে রামলা দেখতে পায় তার মা আসলে কালো জাদুকর ছিলেন না, তার মা একদমই নির্দোষ সৎ মানুষ ছিল। মূলত ব্যাপার হলো একদা রামলার মা তার স্বামী কারিমের টেবিল থেকে সে অভিশপ্ত নকশাটা খুঁজে পেয়েছিল। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু নানান রিচুয়ালের জন্য ব্যবহার হয় এই নকশা, যার মাধ্যমে কুফরিতে বা জিনের সাথে চুক্তিবদ্ধ করা হয়। রামলার মা ক্ষিপ্ত হয়ে কারিমকে বলেছিল, এটা তো সেই কালো জাদু বা কুফরি কালাম, তাই তো, যা দিয়ে তুমি কোম্পানির আগের চেয়ারম্যান আবদাল এবং তার স্ত্রী কন্যাকে শেষ করে দিয়েছ। মনে আছে তো মুভির শুরুতেই এক দম্পতির জিনের কবলে পড়ে প্রাণ হারিয়েছিল। তারাই ছিল মূলত টানজন গার্মেন্টস কোম্পানির আসল মালিক। আসলে রামলার বাবার করা ব্ল্যাক ম্যাজিকেই তারা ধ্বংস হয়ে গিয়েছিল। তাদের উপর নেমে এসেছিল কালো অন্ধকার ভয়ঙ্কর বিভীষিকাময় রাত। জিনেরা তাদেরকে মেরে ফেলেছিল। দেখে যায় রামলার বাবা কারিম খুবই লোভী হয়ে গেছে। লোভনীয় কণ্ঠে রামলার মাকে জানায়, এই শক্তির জোরেই আজ আমাদের এত প্রাচুর্য হয়েছে, আর আমি এই কালো জাদুর সাথে না জড়ালে তো রামলাকে চরম দরিদ্রের মধ্যে বড় হতে হতো, সে তো গরিব থাকতো। তুমি কি সেটাই চেয়েছিলে নাকি যে আমরা গরিব থাকি আজীবন?
রামলার মা তখন স্পষ্ট জানিয়ে দিয়েছিল, একটা কুফরি শয়তানের কাছে নিজের পরিবারকে বেঁচে দেওয়ার চেয়ে আমি মরতে রাজি। এর জন্যই রামলার মা কারিমের কাছে ডিভোর্স পর্যন্ত চেয়েছিল। আর এইভাবে ডিভোর্স চাওয়া পর যখন রেগে মেগে রামলার মা বেরিয়ে যাচ্ছিল এই রুম থেকে, কারিম ভেবেছিল হয়তো এই মহিলা বাইরে যে সবাইকে বলে দিবে তার কালো জাদুর কথা। এই জন্য কারিম চরম ক্ষিপ্ত হয়ে হাতাহাতির এক পর্যায়ে নিজের স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলেছিল। এরপর সে চিলেকোঠায় স্ত্রীর লাশ লুকিয়ে রেখে এবং শয়তানি জিনের সাথে এক ভয়ঙ্কর চুক্তিতে আবদ্ধ হয়েছিল। এক পর্যায়ে কারিম রামলার মায়ের মৃত লাশের উপরই কুফরি করত। রামলার বাবা তার মৃত স্ত্রীর লাশ খেত। জিনের সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য এই বিভৎস কাজগুলো তার করতে হতো। তাছাড়া রামলার বাবার হাতের দাগগুলোর মানে হলো সে নিজের হাত কেটে রক্ত বের করে এটা জিনকে বলি হিসাবে দিত, যাকে কালো জাদুর সাথে রক্তের চুক্তির স্বাক্ষর হিসেবে বিবেচিত হয়। এবং জিনটা তিলে তিলে এভাবে মানুষদের পাপের মধ্যে ডুবিয়ে ইবলিসের কাছে নিজেকে বিশেষ মর্যাদায় নিয়ে যায়। আর এর জন্যই রামলার মায়ের রূপ নিয়ে জিনটা মাঝে মধ্যে রামলাদের ভয় দেখিয়েছে, যেহেতু লাশের উপরই চলত কুফরি। এবং এইসব চুক্তি অনুযায়ী শয়তান কারিমকে ধন সম্পদ দিয়েছিল, কিন্তু বিনিময়ে কারিমের পরিবারকে বংশক্রমিকভাবে অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্মে এই শয়তানের দাসত্ব বা দেখভাল করতে হবে, তাকে পূজা করতে হবে, তাকে উদ্দেশ্য করে নিয়মিত নরবলিও দিতে হবে, তার স্ত্রীকে মেরে কুফরি করে এই সকল চুক্তি শেষ করে চিলেকোঠা দরজা বন্ধ করে নিচে নেমে এসে সেদিন রামলাকে মিথ্যা কথা বলেছিল যে তার মা তাকে ডিভোর্স দিয়ে ছেড়ে চলে গেছে। এর জন্য রামলা তার মাকে ঘৃণা করত ব্যাপক তার বাবার এই মিথ্যা কথা শুনে। এইখান থেকে সিন বর্তমানে ফেরে। এবার রামলা বুঝতে পারে তার বাবার হাত জুড়ে থাকা সেই ক্ষতগুলো আসলে বাগান করার জন্য ছিল না, ওগুলো ছিল নিজের রক্ত দিয়ে শয়তানকে ভোগ দেওয়ার বা রিচুয়াল করার ক্ষত চিহ্ন। এখানে রামলা তো কান্না জড়ানো গলায় চিৎকার করে ওঠে। সে তো বুঝতে পারে তার মা একেবারে নির্দোষ ছিল, একেবারে সৎ মানুষ। ভয়ঙ্কর রকমের অপরাধী ছিল তার নিজের বাবা কারিম। আর এই জিন বা শয়তানটিকে তার বাবাই তো বসে রেখেছিল। যেহেতু এখন কারিম মারা গেছে এবং সে মারা যাওয়ার আগে এই শয়তানের নতুন কোনো মালিক বা উত্তরাধিকারী ঠিক করে যায়নি, তাই এই সত্তাটা এখন পুরোপুরি নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। সে আসলে সাইফুলকে কিন্তু ক্ষতি বা হত্যা করতে নেয়নি। আসলে আশিন নামক শয়তানটি সাইফুলকে বন্দি রেখে রামলাকে তার নতুন মালকিন বানাতে চায়। মানে রামলা যেন তার জন্য পূজা করে এবং তার ইচ্ছা মতো বলি দিয়ে আশির জিনকে আরও শক্তিশালী হতে সাহায্য করে। এভাবে রামলাকে সকল রহস্য এবং সত্য জানানোর পর দেখা যায় জিনটি সাইফুলকে ছেড়ে দেয়। আসলে জিনটি ভেবেছিল রামলাকে সকল রহস্য জানানোর পর এবং সাইফুলকে ফেরত দেওয়ার জন্য এখন রামলা অবশ্যই তার প্রতি অনুগত্য আনবে, তার বাবার মতো করে কুফরিতে সঁপে দিবে নিজেকে। কিন্তু তখনই একটি হারহিম করা দৃশ্য দেখা যায়। এই জিনটি হুবহু সাইফুলের রূপ ধারণ করে রামলার সামনে এসেছিল। রামলার চোখের পানি মুছে দেয় এবং ফিসফিস করে বলে সে আজীবন রামলার পাশে থাকবে যদি রামলা তার কালো জাদুতে চুক্তিবদ্ধ হয়। রামলা যেন শয়তানের দাসত্ব গ্রহণ করে, সে অধিক সম্পদের মালিক হয়ে যাবে ভবিষ্যতে। কিন্তু রামলা তার মায়ের মতোই বলে শয়তানের দাস হওয়ার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। এই কথা শুনে আশির নামক জিনের চিৎকার দিয়ে রামলার শরীরে ঢুকে তাকে পজেস করে ফেলেছিল। তাহলে অভিশপ্ত এই সত্তার প্ল্যান তো অকেজো হয়ে গেল, তার দাসত্ব তো গ্রহণ করল না রামলা। তবে দেখা যায় হামদান এবং মারিনা কিন্তু বাড়িতে ফিরে এসেছিল। আসলে তারা অভিমান করে চলে গেলেও রামলার জন্য তাদের খুব মনে পড়ছিল, তাকে তো নিয়েই যেতে হবে। তারা তো হন্য হয়ে খুঁজতে থাকে রামলাকে ঘরে ভেতরে, কিন্তু পাওয়া যায় না। এক পর্যায়ে উপরে ঘর থেকে কিছু শব্দ শোনা যায়। এভাবেই তারা চিলেকোঠায় গিয়ে দেখে রামলা মেঝোতে বসে আছে। তার চোখ উল্টে ভয়ঙ্কর সব শয়তানি মন্ত্র জপ করছিল। তবে হামদান তাকে আটকাতে গেলে পজেস রামলা তাকে মারধর করে দূরে ছিটকে ফেলে দেয়। তবে এখানে এই অভিশপ্ত শয়তানটি রামলার শরীর কিন্তু ব্যবহার করছিল, তাকে কালো জাদুতে জড়ানোর জন্য একটি বিশেষ রিচুয়াল শেষ করার চেষ্টা করছিল। মানে রামলাকে দিয়ে এমন কিছু কাজ করাতে চাচ্ছে তার অজান্তেই, যে কাজগুলো করলে রামলা কুফরিতে লিপ্ত হবে এবং সে বেঈমান হয়ে যাবে। এভাবেই বশীভূত করে রামলার শরীর থেকে রক্ত ঝরিয়ে চুক্তিবদ্ধ করতে চাইছিল জিনে। রামলা তো হাত কাটতেই যাবে, আর রক্ত ঝরালেই সে তো নিজের অজান্তেই শয়তানের পূজারী হয়ে যাবে তার বাবার মতোই। কিন্তু এখানে হামদান এবং মারিনা খুবই জোরে আয়তাল কুসরি দোয়াটি পড়ছিল। পবিত্র এই কোরআনের আয়াতে তো শয়তান একেবারে নাজেহাল হয়ে যায়। রামলাকে শক্ত করে চেপে ধরে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে সাহায্য চেয়েছিল তারা। দেখা যায় তিনজনের সম্মিলিত আকুতি আর দোয়ার ফজিলতে এক পর্যায়ে শয়তানটি রামলার শরীর ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয় এবং রামলা তো জ্ঞান হারিয়ে ফেললে। এভাবে হামদান এক মুহূর্ত দেরি না করে রামলা সাইফুল মারিনাকে গাড়িতে নিয়ে বসায়। তারা এখনই তো শহরে পালিয়ে যাবে, কিন্তু ইফরিত সম্প্রদায়ের আশির জিনের শয়তানের মহাশক্তি এখনও তো শেষ হয়ে যায়নি। সে তো রামলাদের যেন পালাতেই দিবেন না। দেখা যায় অদৃশ্য শক্তি বলে বাড়ির মেইন গেট তো বন্ধ করে দেয়। বাড়ির লোহার গেট গাড়িটাকে আটকে ফেলে কোনোভাবে গাড়ি বের হতে পারছিল না।
তবে কোনো উপায় না দেখে হামদান তো নিজে গাড়ি থেকে নেমে নিজের পুরো শক্তি দিয়ে গেটটা টেনে ধরে রেখেছিল। গেটের নিচে কিছুটা ফাঁকা হয় এবং গেটের নিচ দিয়ে তার স্ত্রী সাইফুল মারিনা এরা হামাগুড়ি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ও পাশে। তবে যখনই হামদান এই গেটটা পার হবে ঠিক তখনই সেই অদৃশ্য শয়তানটি হামদানের উপর চড়াও হয়। দেখা যায় হামদানের শরীর তো নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, তাকে পজেস করে ফেলেছে। এখন অভিশপ্ত শক্তি হামদানের ভেতর রয়েছে। তবুও হামদান নিজের শেষ জ্ঞানটুকু দিয়ে রামলাকে চিৎকার করে বলে, তোমরা পালাও, আমার চিন্তা করো না, আর ছেলে মেয়েদেরকে দেখে রেখো। এখানে মারিনা তো ব্যাপক কান্নাকাটি শুরু করে দেয় তার বাবার জন্য। তারা বুঝতে পেরেছিল তার বাবা হয়তো আর বাঁচবেন না। তাদের চোখের সামনে এই শক্তিশালী 80 জিনের শয়তানের চরম নির্যাতনে হামদান নিজের জীবন হারিয়ে ফেলে। হামদানকে বশীভূত করে লোহার গেটের উপর ফেলে দিয়েছিল, আর হামদান তো এখানেই বিভৎসভাবে মারা যায়। এর 2 মাস পরের ঘটনা দেখানো হয়। রামলা এখন তার সন্তানদের নিয়ে নতুন জীবন শুরু করেছে। তবে দেখা যায় তার স্বামী হামদানকে তার মা এবং তার বাবার কবরের পাশে দাফন করেছিল। রামলা তার ছেলে মেয়েদেরকে বলে, আমি এতদিন ভাবতাম আমার মা খুবই খারাপ ছিলেন, কিন্তু আমি ভুল ছিলাম। আমার মাই আসলে সৎ মানুষ ছিলেন। তাছাড়া আমার মা আমাকে ঠিক ততটাই ভালোবাসতেন যতটা আমি তোমাদেরকে ভালোবাসি। তবে এখানে মারিনা কিছুটা ক্ষোভের সাথে প্রশ্ন করে, মা তুমি বাবাকে কেন নানার কবরের পাশে দাফন করলে? নানা আমাদের সাথে কি কি করেছে তুমি কি ভুলে গেছো? তবে এখানে রামলা তার বাবার সেই পুরানো কথাটাই মনে করিয়ে দেয়, কাউকে ঘৃণা করা খুবই সহজ, কিন্তু ক্ষমা করা সবচেয়ে কঠিন। আর আমি সেই কঠিন কাজটাই করলাম, তাকে ক্ষমা করে দিলাম। এভাবে তারা যখন কবরস্থান থেকে গাড়িতে করে ফিরে যাচ্ছিল তখন সাইফুল গাড়ির ভেতরে বসে দূরে বাগানের মধ্যে আশিন নামক কালো জাদুর শয়তানকে দেখতে পেয়েছিল। অভিশপ্ত এই সত্তা যেন এখনও তাদের পিছু ছাড়েননি। রামলা সাইফুলের গম্ভীর মুখ দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? সাইফুল ভয় লুকিয়ে উত্তর দেয়, কিছু না মা। তবে সাইফুল আবার যখন পেছনে তাকায় দেখা যায় সেখানে কেউ নেই। হতে পারে জিনটা তাদের সাথেই রয়েছে, তাদের শরীরেই বসবাস করছে এবং সুযোগ বুঝে যে কাউকে তার পাপের সাথে জড়িয়ে নিবে। আর এই চরম সাসপেন্স আর ট্র্যাজেডিক এন্ডিংয়ের মাধ্যমে শেষ হয় রাশিয়া মুভির সেই ভয়ঙ্কর গল্পটি। পুরো মুভিতে বিখ্যাত দ্য কনজারিং মুভির মতো একটা গা ছমছমে ভাইব ছিল, তাই না? তা মুভির গল্পটা কি বুঝেছেন কি বুঝেন নাই কমেন্টে জানাবেন। তা কেমন লেগেছে ভিডিওটা সেটিও জানাবেন। এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।